আমি কিছুতেই এই বউয়ের বুদ্ধির সাথে পেরে উঠছি না। চিন্তা করো না মা, আমি এখনো উপায় খুঁজছি। কখনো কখনো একটা মেয়ের সবচেয়ে বড় শক্তি তার কান্না নয়, তার চিৎকার নয়, তার নীরব সম্মান। যে ঘরে নতুন বউকে দুর্বল ভাবা হয়, সেই ঘরেই একদিন তার ধৈর্য আয়না হয়ে দাঁড়ায়। আজকের গল্পটা এমন এক মেয়ের, যে শাশুড়ির প্রতিটি অপমানের জবাব দিয়েছে অপমান দিয়ে নয়, বুদ্ধি, ভদ্রতা আর প্রমাণ দিয়ে। আর সবচেয়ে অবাক করা কথা হলো, যে শাশুড়ি তাকে হারাতে চেয়েছিল, শেষ পর্যন্ত তিনিই নিজের কথার ফাঁদে নিজে আটকে গেলেন। ঢাকার পুরনো এক অভিজাত মহল্লায় আজ আলোয় ভেসে যাচ্ছে আদনানদের বাড়ি। বাড়ির গেট জুড়ে সাদা রজনীগন্ধা, উঠোনে অতিথিদের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ৩০ বছরের আদনান, শান্ত, ভদ্র, একটু লাজুক স্বভাবের ছেলে। তার পাশে দাঁড়িয়ে আছে ২০ বছরের নুসরাত। চোখে নতুন জীবনের ভয় নেই, আছে নরম কৌতূহল। কিন্তু সেই কৌতূহলের ভেতরেও একটা অদ্ভুত দৃঢ়তা আছে, যেন সে আগে থেকেই জানে সংসার শুধু ভালোবাসার জায়গা নয়, কখনো কখনো এটা ধৈর্যের পরীক্ষাও। আদনানের মা ফারিহা বেগম বয়সে ৫০ পেরিয়েছেন, কিন্তু সাজে, কথায়, হাঁটায় এখনও নিজেকে বাড়ির রানী ভাবেন। এই বাড়ির প্রতিটি দেয়াল যেন তার অনুমতি নিয়ে দাঁড়িয়ে আছে, এমনই ভাব। তার ১৮ বছরের মেয়ে তনবি মায়ের ছায়া। নুসরাতকে দেখেই তনবির চোখে হিংসার ছোট্ট আগুন জ্বলে উঠেছে, কারণ আজ সবাই নতুন বউয়ের সৌন্দর্য নিয়েই কথা বলছে। নিকাহ শেষ হতেই আত্মীয়রা মিষ্টিমুখ করছে। মা, সম্মান দিয়ে সংসার করিস। নুসরাত মৃদু হাসল। সম্মান দেব আম্মু, কিন্তু নিজের সম্মান হারাবো না। আমি তাকে কথা দিয়েছি মা। নতুন বউয়ের মুখে এত বড় কথা, দেখি কতদিন থাকে। রাতের খাবারের আগে ফারিহা বেগম অতিথিদের সামনে হঠাৎ বললেন, বৌমা, আজ তোমার হাতে একটু ফিরনিটি সাজিয়ে দাও তো, দেখি বাপের বাড়ি থেকে কি শিখে এসেছ। নুসরাত বুঝে গেল এটা অনুরোধ নয়, পরীক্ষা। তবুও সে মুখে হাসি রেখে রান্নাঘরে গেল। ফিরনির ওপর বাদাম, কিশমিশ, গোলাপ জল দিয়ে এমন সুন্দর করে সাজাল, অতিথিরা খেয়ে প্রশংসা করতে শুরু করল। কিন্তু প্রশংসা শুনেই ফারিহা বেগম চামচ নামিয়ে বললেন, দেখতে ভালো, কিন্তু স্বাদে প্রাণ নেই। আজকালকার মেয়েরা শুধু স্বাদ জানে, রান্না জানে না। এক মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। নুসরাতের বাবার মুখ শুকিয়ে গেল। আদনান অস্বস্তিতে মায়ের দিকে তাকাল। তন্নি নিচু গলায় হেসে উঠল। নুসরাত চোখ নামিয়ে রাখল। সে তর্কও করল না। আদনান, মা ঠিকই বলেছেন, আমার শেখার অনেক বাকি। তবে আজ একটা জিনিস বুঝলাম, এই বাড়ির আসল স্বাদ তো মায়ের হাতেই আছে। ফারিহা বেগম গর্বে একটু সোজা হয়ে বসলেন। তা তো আছেই। তাহলে কাল সকালের নাস্তা থেকে মাই রান্নাঘরের প্রধান থাকবেন। আমি তার সহকারী হয়ে সব শিখব। এমন রান্নার হাত ঘরে থাকতে আমি অতিথিদের কম ভালো খাওয়াব কেন? বাহ বৌমা, খুব বুদ্ধিমতী। ফারিহা, তোমার রান্নার সুনাম আবার ফিরবে তাহলে। ফারিহা বেগমের হাসি মুখে জমে গেল। তিনি বুঝলেন নিজের কথাতেই নিজে ফাঁদে পড়েছেন। তনবির হাসিও থেমে গেল। আদনান প্রথমবার নুসরাতের দিকে তাকিয়ে বুঝল, এই মেয়েটা দুর্বল নয়, সে ঝগড়া না করেও জিততে জানে। রাত শেষে অতিথিরা চলে গেলে নুসরাত বারান্দায় দাঁড়াল। শহরের আলো দূরে ঝাপসা। তুমি কষ্ট পেয়েছ? সংসারের প্রথম দিনেই বুঝলাম এখানে কথা নয়, কৌশল লাগবে। কাল থেকে রান্না? এই বউ তো শুরুতেই ঘুঁটি চালল। সেই রাতেই বাড়ির বাতাস বদলে গেল। কাজের মেয়েরা ফিসফিস করছে, আত্মীয়রা মুগ্ধ,
আর তন্মী দরজার আড়াল থেকে ভাবছে, এই বউকে সহজে হারানো যাবে না। ভোর 6টা। আদনানদের রান্নাঘরে আজ অদ্ভুত ব্যস্ততা। ফারিহা বেগম সিল্কের ওড়না কাঁধে ফেলে চুলার সামনে দাঁড়িয়ে আছেন, মুখে স্পষ্ট বিরক্তি। গতরাতের অতিথিদের সামনে নিজের রান্নার প্রশংসা শুনে তিনি যতটা খুশি হয়েছিলেন, আজ রান্নাঘরের দায়িত্ব সত্যি সত্যি কাঁধে পড়তেই ততটাই অস্বস্তিতে পড়েছেন। মা, আমি পেঁয়াজ কাটি নাকি আপনি যেভাবে কাটেন আগে সেটা দেখি? দেখার কি আছে? পেঁয়াজ কাটাও কি শেখাতে হয়? নুসরাত সঙ্গে সঙ্গে মোবাইল বের করল। না মা, আপনার হাতের কাজ রেকর্ড করে রাখব, পরে ভুল হলে যেন আপনার নাম খারাপ না হয়। ভাবি, এত নাটক করার দরকার নেই। নাটক না তন্নি, তোমার মায়ের রান্নার ঐতিহ্য সংরক্ষণ করছি। কাজের মেয়ে রোজিনা হাসি চাপতে মুখ ঘুরিয়ে। ফারিহা বেগম বুঝলেন, বেশি কথা বললে নিজেরই ঝামেলা বাড়বে। তিনি গম্ভীর মুখে রান্না শুরু করলেন। মা, অনেক দিন পর তোমার হাতের পরোটা খেলাম, দারুণ হয়েছে। তাই তো বলেছিলাম, মায়ের হাতের স্বাদ আলাদা। আমি আজ থেকে প্রতিদিন পাশে দাঁড়িয়ে শিখব। ফারিহা বেগমের মুখে হাসি এলো, কিন্তু চোখে ক্লান্তি, কারণ প্রশংসার সঙ্গে সঙ্গে দায়িত্বও পাকাপাকি হয়ে গেল। দুপুরের দিকে নতুন ঝড় উঠল। ফারিহা বেগম ড্রয়িং রুমে ঢুকে টেবিলে রাখা একটা ম্যাগাজিন দেখলেন। এই ম্যাগাজিনটা এখানে কে রেখেছে? এই বাড়িতে আসার পর থেকে কোনো শৃঙ্খলা নেই, ঘর যেন হাট বাজার। নুসরাত তখন আলমারির কাপড় গুছাচ্ছিল। সে দৌড়ে এসে বলল, মা, আপনি একদম ঠিক বলেছেন। আমি নতুন মানুষ, তাই এই বাড়ির নিয়ম জানি না। আপনি যদি আজ আমাকে দেখিয়ে দেন কোনো জিনিস কোথায় থাকবে, আমি ঠিক সেভাবেই রাখব। সব কিছু কি আমাকে দেখাতে হবে? আপনি না দেখালে ভুল হবে, আর ভুল হলে আপনি কষ্ট পাবেন। আমি চাই না আপনার ঘর আপনার চোখে অগোছালো লাগুক। মা, নুসরাত ঠিকই বলছে। তুমি একবার নিয়মটা বুঝিয়ে দিলে ও অনুসরণ করবে। ফারিহা বেগম এবার আটকে গেলেন। তিনি এক এক করে কুশন, ফুলদানি, পেপার, চাবি, কাপড় সব কিছুর জায়গা দেখাতে শুরু করলেন। নুসরাত খাতায় লিখে নিল, যেন সংসারের নিয়ম নয়, অফিসের মিটিং মিনিটস লিখছে। ভাবি, তুমি কি সংসার করছো নাকি পরীক্ষা দিচ্ছ? সংসারই তো সবচেয়ে বড় পরীক্ষা তন্নি। নুসরাত এবার কোনো তর্ক করল না। নিজের ঘর থেকে একটা বড় চার্ট নিয়ে এলো। বিকেলে ফারিহা বেগম আবার শুরু করলেন। সারাদিন কি করো? কাজ করতে তো দেখিই না, শুধু খাতা নিয়ে ঘুরে বেড়াও। সেখানে লেখা, ভোরে রান্নাঘরে সাহায্য, নাস্তার টেবিল সাজানো, কাপড় আলাদা করা, ঘর মোছা দেখা, ওষুধের বক্স গুছানো, বাজারের লিস্ট, আদনানের অফিসের ফাইল, সন্ধ্যার চা। চারটা টেবিলে রেখে সে শান্তভাবে বলল, মা, আমি হয়তো চোখে পড়ার মতো কাজ করি না, কিন্তু কাজগুলো যেন মিস না হয়, তাই লিখে রাখি। আপনি চাইলে আরও কাজ যোগ করে দিন। আদনান চার্ট দেখে অবাক। তুমি এত কিছু করেছো? সংসারের কাজ শব্দ করে হয় না। ফারিহা বেগম এবার চুপ, কারণ অলস বলার আগে তার নিজের সকাল থেকে রান্নার ক্লান্তি মুখে স্পষ্ট হয়ে আছে। আজ তুমি মাকে হারালে না, আয়না দেখালে। আমি কাউকে হারাতে চাই না, শুধু চাই অন্যায় কথাগুলো নিজের ওজনেই পড়ে যাক। ভেতরের ঘরে ফারিহা বেগম বিছানায় বসে ভাবলেন, রান্না আমার, ঘর আমার নিয়মে, কাজের খাতাও আমার সামনে। তবু সবাই বউয়ের প্রশংসা করছে কেন? সকালের রান্নাঘর এখন ফারিহা বেগমের রাজ্য, আর নুসরাত তার নীরব সহকারী। কিন্তু আজ ফারিহা বেগমের মুখে অন্যরকম তীক্ষ্ণতা।
গত 2 দিন ধরে বাড়ির লোকজন নুসরাতের ধৈর্য আর বুদ্ধির প্রশংসা করছে। এই প্রশংসা তার মনে কাঁটার মতো বিঁধছে। নাস্তার টেবিলে আদনান অফিসে যাওয়ার আগে চা খাচ্ছিল। তন্বী মোবাইলে স্ক্রল করতে করতে বসে আছে। নুসরাত সবার প্লেটে নাস্তা তুলে দিচ্ছিল। তোমার বাপের বাড়িতে বুঝি এসব শেখায়নি? সংসারে সংসারে কিভাবে চলতে হয় তা তো একদম জানো না। কথাটা এমনভাবে বলা হলো যেন শুধু নুসরাত নয়, তার মা বাবাকেও ছোট করা হলো। মা। নুসরাত হাত তুলে তাকে থামাল। সে শাশুড়ির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার বাপের বাড়ি আমাকে সম্মান করতে শিখিয়েছে মা। তাই আপনার কথার জবাব রাগ দিয়ে দিচ্ছি না। ঘর এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। কথাটা নরম ছিল, কিন্তু ভিতরে ছিল পাথরের দেয়াল। ফারিহা বেগমের মুখ শুকিয়ে গেল। তন্বী ভ্রু কুঁচকে তাকাল। এটা জবাব না ভদ্রতা বুঝতে পারল না। দুপুরে ফারিহা বেগম আদনানকে আলাদা ডেকে বললেন, তোর বউ সংসার সামলাতে পারে না। সব কিছুতে নাটক, খাতা, যুক্তি। সংসার কি বইয়ের অঙ্ক? আদনান অস্বস্তিতে পড়ল। ঠিক তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা নুসরাত সব শুনে ফেলল। মা, আপনি ঠিকই বলেছেন। আদনান, তুমি একদিন আমার সঙ্গে পুরো দিনের কাজ দেখো, তারপর নিজেই বিচার করো আমি কোথায় কম করছি। ফারিহা বেগম ভেবেছিলেন নুসরাত কেঁদে ফেলবে, কিন্তু সে বিচার চাইছে, তাও কাজ দেখিয়ে। ঠিক আছে, আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরব। সেদিন বিকেলটা যেন নীরব পরীক্ষা। আদনান নিজের চোখে দেখল নুসরাত কিভাবে রান্নাঘরের জিনিস গুছিয়ে দেয়, বাবার ওষুধের সময় লিখে রাখে, বাজারের খরচ আলাদা করে, তনবীর পরীক্ষার ফর্মের শেষ তারিখ মনে করিয়ে দেয়, এমনকি ফারিহা বেগমের পায়ের ব্যথার তেলও গরম করে দেয়। মা, নুসরাত সংসার সামলাতে পারে না, এটা ঠিক নয়। ও অনেক কিছু চুপচাপ করে। তুমি এখন বউয়ের পক্ষ নেবে? সেটাই স্বাভাবিক। মা, পক্ষ না, শুধু সত্যিটিটা দেখা জরুরি। ফারিহা বেগম আরও বিরক্ত হলেন। এবার নুসরাতের শাড়ির দিকে তাকিয়ে বললেন, এটা কি ধরনের শাড়ি পরেছ? এই কাপড় পরে ঘরের বউ হওয়া যায়? এত সাধারণ শাড়ি পরে অতিথির সামনে যাবে? হ্যাঁ ভাবি, একটু ক্লাস থাকা দরকার। নুসরাত নিজের আঁচল ঠিক করল। ঠিক আছে মা, আপনি যেটা পছন্দ করেন সেটা কিনে দিন, আমি আপনার পছন্দ মতো পরব। ফারিহা বেগম থমকে গেলেন। মানে আপনার রুচি ভালো, আপনি নিজে কিনে দিলে আমার আর ভুল হবে না। তন্বীও সঙ্গে গেলে আরও ভালো হয়। তনবীর মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু ফারিহা বেগমের মুখ ভার। পরদিন বিকেলে বাধ্য হয়ে তিনি নুসরাত আর তন্বীকে নিয়ে শাড়ির দোকানে গেলেন। দোকানদার দাম বলতেই তার চোখ বড় হয়ে গেল। মা, বেশি দামি লাগলে আমি আমার পুরনো শাড়িই পরব। আপনার সম্মান যাতে কম না হয় সেটাই তো ভাবছিলাম। আপনার বৌমা খুব ভদ্র আপা। শেষ পর্যন্ত ফারিহা বেগম মাঝারি দামের সুন্দর শাড়ি কিনে দিলেন। আমি পছন্দ করে দিয়েছি। মায়ের পছন্দ বলেই সুন্দর হয়েছে। সবাই প্রশংসা করল ফারিহা বেগমের রুচির, আর নুসরাত পেল বুদ্ধির জয়। তনবী দাঁত চেপে দেখল ভাবি অপমানকেও উপহার বানিয়ে ফেলছে। শুক্রবার বিকেল, আদনানদের বাড়িতে আজ ছোটখাটো দাওয়াত। ফারিহা বেগমের 2 বোন, এক মামাতো ভাইয়ের পরিবার আর পাশের বাসার আন্টিরা এসেছে। ড্রয়িং রুমে নতুন পর্দা, টেবিলে ফুল, আর রান্নাঘরে নুসরাত নীরবে সব গুছিয়ে দিচ্ছে। ফারিহা বেগম আজ খুব সাজলেন।
হালকা মেকআপ, মুক্তার মালা আর মুখে এমন হাসি যেন এই বাড়ির প্রতিটি দেয়াল তার অনুমতি নিয়ে শ্বাস নেয়। মা, আজ ভাবিকে একটু আসল জায়গা দেখিয়ে দাও। মানুষের সামনে বুদ্ধি কাজ করে না। আজ দেখবি। নুসরাত ট্রে হাতে ড্রয়িং রুমে ঢুকতেই এক খালা বললেন, বৌমা তো দেখতে খুব মিষ্টি। দেখতে মিষ্টি হলে কি হবে? আমাদের বউ কিছুই পারে না, এখনো সব শেখাতে হয়। ঘরটা 1 সেকেন্ডের জন্য থেমে গেল। আদনান দূর থেকে তাকিয়ে রইল। নুসরাতের চোখে কষ্টের ছায়া, কিন্তু সে সঙ্গে সঙ্গে হাসল। মা ঠিকই বলেছেন, আমি এখনও শিখছি। তবে আমার ভাগ্য ভালো, মা এত ভালো পারেন যে উনিই আমাকে সব শেখাচ্ছেন। এই তো আসল কথা। ফারিহা, তুমি তাহলে বৌমার গুরু। তাহলে আজকের রান্না কার? হে, মায়ের নির্দেশে হয়েছে, আমি শুধু পাশে ছিলাম। ফারিহা বেগমের মুখের হাসি শক্ত হয়ে গেল। কারণ এখন কেউ নুসরাতকে অযোগ্য ভাবছে না, বরং ফারিহা বেগমকেই শিক্ষক বানিয়ে দিচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর নতুন আঘাত এলো। ফারিহা, এবার নাতি নাতনির খবর কবে শুনব? এই সুযোগ ফারিহা বেগম ছাড়লেন না। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তো অপেক্ষায় আছি, এখনও নাতি নাতনির মুখ দেখলাম না। আজকালকার মেয়েরা সংসারের আগে নিজের ইচ্ছা দেখে। নুসরাতের মুখ একটু ফ্যাকাশে হল। এবার আঘাতটা গভীর, কিন্তু সে একা উত্তর দিল না। আদনানের দিকে তাকাল। আদনান উঠে এসে তার পাশে দাঁড়াল। মা, সন্তান আল্লাহর দান, আর সময় আমাদের দুজনের সিদ্ধান্তের বিষয়। আশীর্বাদ করলে ভালো লাগে, কিন্তু চাপ দিলে মনের ওপর ভার পড়ে। হ্যাঁ মা, এটা শুধু নুসরাতের বিষয় না, একনান, এটা আমাদের দুজনের জীবন। ঘরে কেউ আর হাসল না। ফারিহা বেগম বুঝলেন এবার কথাটা উল্টো তার ওপরই ভারী হয়ে গেছে। সন্ধ্যার পর অতিথিরা চলে গেলে ফারিহা বেগম হিসাবের নতুন তীর ছুঁড়লেন। বাজারের টাকা কোথায় যায়? এত খরচ কেন? নাকি হিসাব নেই? নুসরাত যেন প্রস্তুত ছিল। ডাইনিং টেবিলে একটা খাতা খুলে রাখল। প্রতিদিনের বাজারের রসিদ, পাশে দাম, কোন জিনিস কার জন্য কেনা, সব পরিষ্কার। সে বলল, মা, আপনি সন্দেহ করতেই পারেন, তাই প্রথম দিন থেকেই লিখে রাখছি। চাইলে আজ থেকে হিসাব আপনি দেখবেন, আমি শুধু কিনব। আদনান খাতা দেখে অবাক, এত সুন্দর হিসাব! ফারিহা বেগম পাতা উল্টাতে লাগলেন। কোথাও ভুল নেই। বরং কয়েক জায়গায় নুসরাত নিজের টাকা দিয়ে ছোটখাটো জিনিস কিনেছে। সেটাও লিখেছে, বাড়ির জন্য, ফেরত দরকার নেই। কাগজের সামনে অভিযোগ দুর্বল হয়ে যায়। ফারিহা বেগম কিছু বলতে পারলেন না। রাত গভীর হলে রাগে বললেন, এত নিয়ম মানতে না পারলে বাপের বাড়ি চলে যাও। কথাটা ঘরে ছুরির মতো পড়ল। আদনান চমকে উঠল। নুসরাত ধীরে দাঁড়াল। মা, আমি এই বাড়ি ছাড়তে আসিনি, সংসার করতে এসেছি। সমস্যা থাকলে আমরা সবাই মিলে নিয়ম বানাই, কিন্তু চলে যাওয়ার ভয় দেখালে সংসার ছোট হয়ে যায়। পাল্টা অপমান করেনি, শুধু নিজের জায়গা ধরে রেখেছে। রাতের বাপের বাড়ি চলে যাও কথাটা নুসরাতের মনে লেগেছিল।
কিন্তু সে কাউকে বোঝায়নি। ভোরের আজান শেষ হতেই সে উঠল, অজু করল, তারপর রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়াল। রান্নাঘর তখন অন্ধকার, চুলা ঠান্ডা, আর ফারিহা বেগমের ঘর থেকে ভেসে আসছে গভীর ঘুমের শব্দ। নুসরাত চুপচাপ সকালের নাস্তার প্রস্তুতি নিতে যাচ্ছিল। এমন সময় ফারিহা বেগম দরজা খুলে বের হলেন। আসলে তিনি রাতে তন্নিকে বলেছিলেন, কাল সকালে দেখবি বউ কত দেরিতে ওঠে, তাই নিজেই অ্যালার্ম দিয়ে উঠেছেন। তিনি নুসরাতকে রান্নাঘরের সামনে দেখে থমকে গেলেন। বাড়ির বউ এত দেরি করে ঘুম থেকে ওঠে? নুসরাত ঘড়ির দিকে তাকাল। ভোর 5:40। সে মৃদু হাসল। মা, আপনি ঠিক বলেছেন। কাল থেকে আপনি আমাকে ফজরের পর ডাকবেন, আর আমি আপনার সঙ্গে সব কাজ শিখব। ফারিহা বেগমের চোখ বড় হয়ে গেল। তিনি ভেবেছিলেন বউ লজ্জা পাবে, কিন্তু বউ তো তাকে প্রতিদিনের ভোরের দায়িত্ব দিয়ে দিল। মা, তুমি এত সকালে উঠেছ? তন্মী, কাল থেকে তুমিও উঠলে ভালো। মা একা এত কষ্ট করবেন কেন? তন্মী সঙ্গে সঙ্গে হাই তুলে ঘরে ঢুকে গেল। নাস্তার পর নতুন পরীক্ষা। ফারিহা বেগম চায়ের কাপ হাতে নিয়ে মুখ বিকৃত করলেন। তোমার বানানো চা খেলে মাথা ধরে যায়। এ কেমন চা? মায়ের চায়ের হাত ভালো, আদনান, তাই না? এখন থেকে সকালের চা মা বানালে সবাই ভালো চা খেতে পারবো। আদনান অপ্রস্তুত হলেও বলল, মায়ের চা সত্যিই ভালো। ফারিহা বেগমের মুখের রং বদলে গেল। রান্না, ভোরে ওঠা, এবার চা। Must I make tea all day? Do I have nothing else to do? না মা, শুধু সকালেরটা। আপনি যেহেতু স্বাদ বোঝেন, আপনার হাতেই ভালো হবে। তন্বী হাসতে গিয়ে থেমে গেল, কারণ সে বুঝল মায়ের বলা প্রতিটি খোটা কাজ হয়ে মায়ের ঘাড়ে উঠছে। দুপুরে ফারিহা বেগমের বোন ফোন করলেন। স্পিকারে কথা হচ্ছিল। আপা, দুপুরের খাবার খেয়েছেন তো? হ্যাঁ, আমরা সবাই এইমাত্র শেষ করলাম। তিনি জিজ্ঞেস করলেন, শুনলাম বৌমাকে তুমি নিজে রান্না, চা সব শেখাচ্ছ? হ্যাঁ, শেখাতেই তো হচ্ছে। নুসরাত পাশে বসে কাপড় ভাঁজ করছিল। খালা, মা না থাকলে আমি কিছুই শিখতে পারতাম না। ফারিহা, এমন বউ পেলে ভাগ্য খুলে যায়। সম্মান করে খুব। সম্মান করে না, সম্মানের নাম করে আমাকে কাজে লাগায়। ভাবি, চা দাও তো। চা আমি বানাচ্ছি। আন্টি নিজে চা বানাচ্ছেন? কি কেয়ারিং। সবাই চা খেয়ে প্রশংসা করল। ফারিহা বেগমের মুখে হাসি থাকলেও হাতের শিরা টান টান। তোর বউ খুব চালাকি করে কথা বলে। মা, ও তো আপনাকে সম্মানই করছে। এই কথাই ফারিহা বেগমকে আরও জ্বালিয়ে দিল। বাইরে থেকে সব সম্মান, কিন্তু ভেতরে। পার্ট 6। পরদিন দুপুরে তন্বী নিজের পরিকল্পনা শুরু করল। মা, ভাবি তোমাকে সবার সামনে ভালো দেখায়, কিন্তু আসলে সব জায়গায় নিজের নাম করে নেয়। আজ মামিরা আসবে, তাদের সামনে একটু বলো ভাইয়ার কপাল পুড়েছে। ফারিহা বেগম মেয়ের কথায় নতুন সাহস পেলেন। বিকেলে বাড়িতে এলেন তার মামাতো বোন হাসিনা, হাসিনার মেয়ে লাবিবা আর পাশের বাসার 2 আন্টি। নুসরাত সবার জন্য নাস্তা সাজাচ্ছিল। শাড়িটা সেই ফারিহা বেগমের কিনে দেওয়া। মুখে শান্ত হাসি, হাতে ট্রে। সবাই বসতেই হাসিনা খালা বললেন,
ফারিহা, বৌমা তো বেশ পরিপাটি। ঘরেও মানিয়েছে। মানিয়েছে কিনা জানি না। আমার ছেলে কপাল পুড়িয়ে এনেছে। দেখতে ভালো হলেই সংসার হয় না। কথাটা শুনে আদনান দরজার কাছে থমকে দাঁড়াল। নুসরাতের হাতের ট্রে সামান্য কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ট্রে নামিয়ে শাশুড়ির পাশে বসে নরম গলায় বলল, মা আমাকে যতটা ভালো বানাতে চান আমি ততটাই শিখতে রাজি। আপনার মতো অভিজ্ঞ মানুষ পাশে থাকলে আমার উন্নতি হবেই। আহা, মেয়েটা তো একদম মাটির মানুষ। ফারিহা, তুমি একটু বেশি কঠিন হচ্ছ না তো? ফারিহা বেগমের মুখ শক্ত হয়ে গেল। তিনি চেয়েছিলেন নুসরাত লজ্জা পাবে, কিন্তু উল্টো সবাই তাকে ধৈর্যশীল বলছে। এরপর লাবিবা নুসরাতকে জিজ্ঞেস করল, ভাবি, তুমি পড়াশোনা কতদূর করেছ? এত পড়াশোনা করে সংসারে কী লাভ? বইয়ের জ্ঞান দিয়ে ভাত রান্না হয় না। নুসরাত এবার একটু হাসল। মা, ভাত রান্না হয় না ঠিক, কিন্তু পড়াশোনার কারণেই আমি হিসাব, বাজেট, ওষুধের সময়, বিলের তারিখ, তনবির ফর্ম ফিল আপ সব ঠিকভাবে সামলাতে পারি। সংসার শুধু চুলা না, সংসার একটা পুরো দায়িত্ব। ঠিক বলেছে। এখনকার সংসারে বুদ্ধি লাগে। আদনান এবার সামনে এসে বলল, নুসরাত না থাকলে গতকাল আমার অফিসের জরুরি ফাইলটাই ভুলে যেতাম। ও আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে। ফারিহা বেগম দেখলেন তার কথা আবার উল্টো প্রমাণ হয়ে গেল। তাও এই বাড়িতে যা ভুল হয় সব ওর জন্যই হয়। নুসরাত এবার চুপচাপ নিজের ঘর থেকে একটা ছোট খাতা এনে টেবিলে রাখল। খাতার প্রথম পাতায় লেখা ভুল ও সমাধান খাতা। ঠিক আছে মা, আজ থেকে আমরা একটা খাতা রাখি। কোন ভুল কার কারণে হচ্ছে লিখে রাখব, যাতে সবাই ঠিক হতে পারি। আমি নিজের ভুলও লিখব, অন্য কারো ভুলও লুকাবো না। এই খাতা রাখলে তো আমাদের সবারই ভয় লাগবে। ভাবি তো সব কিছুর জন্য খাতা বানায়, কারণ মুখের কথা উড়ে যায় তন্মী, কিন্তু সত্যি লিখে রাখলে অন্যায় কমে। ফারিহা বেগম বুঝলেন, এই খাতা চালু হলে তার নিজের অভিযোগও ধরা পড়বে। থাক, এত খাতার দরকার নেই। সংসার খাতায় চলে না। ঠিক আছে মা, আপনি না চাইলে রাখব না, তবে ভুল হলে সবাই মিলে ঠিক করব। মা, তুমি কিছু বললেই ভাবি তা নিজের পক্ষে ঘুরিয়ে নেয়। আমি বুঝতে পারছি। ও আগুনে পানি ঢালে না, বরফ ঢালে, তাই আগুনটাই লজ্জা পায়। তুমি কষ্ট পাও না? পাই, কিন্তু প্রতিটা কষ্টের উত্তর যদি কান্না দিই, তাহলে গল্পটা ওদের হবে। আমি চাই গল্পটা বদলাক। পরদিন সকালটা শুরু হলো অস্বাভাবিক নীরবতায়। ফারিহা বেগম আগের দিনের অতিথিদের কথাগুলো ভুলতে পারছিলেন না। সবাই নুসরাতের প্রশংসা করল, আর তিনি নিজের কথার ফাঁদে আটকে গেলেন। তাই আজ তিনি ঠিক করলেন, নুসরাতকে এমন জায়গায় ধরবেন যেখানে কোনো খাতা, কোনো হাসি, কোনো ভদ্রতা তাকে বাঁচাতে পারবে না। রান্নাঘরে নুসরাত সবজি কাটছিল। আলু, গাজর, পেঁয়াজ আলাদা করে রাখছিল, যাতে রান্নার সময় ভুল না হয়। তুমি কাজ করো কচ্ছপের মতো। এই গতিতে চললে দুপুরের ভাত রাতেও হবে না। মা, ভাবি সব কিছু সিনেমার স্লো মোশনে করে। মা, দ্রুত করতে গিয়ে যদি ভুল হয়, আপনি আবার কষ্ট পাবেন। তাই আমি ধীরে কিন্তু ঠিকভাবে করছি।
আপনি চাইলে আজ দ্রুত করার নিয়মটা দেখিয়ে দিন, আমি সময় ধরে শিখে নেব। ফারিহা বেগম একটু থমকালেন। নিয়ম দেখাতে গেলে নিজেকেই কাজ করতে হবে। থাক, এখন করো। তাহলে আজ থেকে আমার ধীর কাজকে ভুল না, যত্ন ভাববেন। আদনান দরজায় দাঁড়িয়ে সব শুনছিল, তার মুখে চাপা হাসি। দুপুরে খাবার টেবিলে নতুন অভিযোগ উঠল। তুমি খাবার বাঁচিয়ে রাখো, সবাইকে মন খুলে দাও না। আমার বাড়িতে খাবারে কৃপণতা চলবে না। নুসরাত সঙ্গে সঙ্গে বড় চামচটা ফারিহা বেগমের হাতে দিল। ঠিক আছে মা, আজ থেকে খাবার পরিবেশন আপনি করবেন, আমি রান্নাঘরে সাহায্য করব। কে কত খায়, কার কত লাগে, আপনি সবচেয়ে ভালো জানেন। ফারিহা বেগম চামচ হাতে নিয়ে আটকে গেলেন। মা, আমাকে বেশি দাও। মা, আমার কম ভাত, ডাল বেশি। আপা, আপা, বাবুর জন্য আলাদা নরম ভাত রাখবো? ফারিহা বেগম এক প্লেট থেকে আরেক প্লেটে দিতে দিতে হাঁপিয়ে গেলেন। শেষে দেখলেন খাবার কম পড়েনি, বরং আগে অনেক সময় অতিরিক্ত পড়ে নষ্ট হতো। নুসরাত চুপচাপ বেঁচে যাওয়া তরকারি ফ্রিজে রাখল। তুমি সব আগেই ভেবে রাখো? না মা, শুধু খাবারকে অসম্মান করতে চাই না। বিকেলে আরেক ঝড়। নুসরাত ফোনে কারো সঙ্গে কথা বলছিল। আসলে সে গ্যাস বিলের অনলাইন পেমেন্ট নিয়ে কাস্টমার কেয়ারে কথা বলছিল। সারাদিন ফোনে কার সঙ্গে কথা বলো? নতুন বউ হয়ে এত গোপনীয়তা ভালো না। হ্যাঁ মা, ভাবি ফোন লুকিয়ে রাখে। মা, ফোনে আমি বাজারের হিসাব, বিল, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আর পরিবারের খবর রাখি। আপনি চাইলে কাজের সময় ফোনটা টেবিলে রেখে দিই, কিন্তু আমার সম্মানটাও রাখবেন। মা, সন্দেহ করে কথা বলা ঠিক না। আমি তো শুধু জিজ্ঞেস করলাম। নুসরাত শান্তভাবে ফোনের স্ক্রিন দেখিয়ে বলল, এই যে গ্যাস বিলের মেসেজ। পেমেন্ট হয়ে গেছে। কাল লাইন কাটার নোটিশ এসেছিল, তাই কথা বলছিলাম। ফারিহা বেগমের মুখ কালো হয়ে গেল। যে ফোন নিয়ে তিনি সন্দেহ করলেন, সেই ফোনই বাড়ির ঝামেলা মিটিয়েছে। সন্ধ্যায় তন্মী বান্ধবীদের সঙ্গে ভিডিও কলে বলছিল, আমাদের ভাবি খুব স্মার্ট সাজার চেষ্টা করে। তন্মী, কাল তোমার কলেজ ফি জমা দেওয়ার শেষ দিন, আমি মনে করিয়ে দিলাম। তন্বীর মুখ থমকে গেল। হিংসা আর উপকার দুটো একসঙ্গে সহ্য করা কঠিন। রাতে ফারিহা বেগম বিছানায় বসে বললেন, ধীরে কাজ বলে ধরলাম, যত্ন বানাল। খাবার নিয়ে বললাম, আমাকে পরিবেশন করাল। ফোন নিয়ে বললাম, বিল মিটিয়ে দিল। শেষ খেলা এখনো বাকি। ঈদের সময় বাপের বাড়ি যেতে চাইবে, তখন দেখব কিভাবে যায়। মা, ভালো থাকিস। কিন্তু সে মুছে ফেলল, কারণ সে জানে এই সংসারে নিজের জায়গা তাকে নিজেকেই তৈরি করতে হবে। ঈদের আগের সকাল, বাড়িতে নতুন পর্দা, রান্নাঘরে সেমাইয়ের গন্ধ, আর নুসরাতের চোখে মায়ের বাড়ি যাওয়ার চাপা ইচ্ছে। সে নরম গলায় বলল, মা, ঈদের দিন দুপুরে যদি একটু আব্বু আম্মুর কাছে যাই। বিয়ে হয়ে গেছে, এত বাপের বাড়ি যাওয়ার দরকার কি? এখন এই বাড়িই সব। নুসরাত এবার একা উত্তর দিল না। আদনানের দিকে তাকাল। যেমন আপনার ছেলে আপনার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই আমার মা বাবাও আমার কাছে।
আমার মা বাবাও আমার কাছে গুরুত্বপূর্ণ। আমরা সময় ভাগ করে দুই পরিবারেই যাব। মা, সকালে আমরা এখানে থাকব, বিকেলে নুসরাতের বাসায় যাব, এটাই ন্যায্য। ফারিহা বেগম মুখ ফিরিয়ে নিলেন। রাগ ছিল, কিন্তু কথার জোর কমে গেল। তন্নি পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়াল। ভাইয়ের এই বদল সে সহ্য করতে পারছিল না। দুপুরে বাজার থেকে সবজি এনে নুসরাত রান্নাঘরে রাখতেই ফারিহা বেগম নতুন অভিযোগ তুললেন। এই সবজি এনেছ? এত বাজে জিনিস কেউ কেনে? মা, আপনার চোখ তো অভিজ্ঞ ছিল। কাল থেকে আপনি লিস্ট করে দেবেন কোন দোকান থেকে কি আনতে হবে, আমি ঠিক সেটাই আনব। ফারিহা বেগম আটকে গেলেন। লিস্ট দিলে ভুলের দায় তার, না দিলে অভিযোগের জোর নেই। থাক, আজ যা এনেছ তাই রান্না করো। ওভাবে কাটো না, ওভাবে ধো, চিন্তা ভাবনা করো না, কিছুই ঠিক করো না। মা, আপনি যেহেতু সব ভালো জানেন, আজ আপনি সামনে দাঁড়িয়ে পুরো পদ্ধতিটা দেখিয়ে দিন। আমি ভিডিও করে রাখি, পরে ভুল হবে না। আদনান দরজায় দাঁড়িয়ে হেসে ফেলল। ফারিহা বেগমের মুখ লাল হয়ে গেল। সব কিছু ভিডিও করতে হবে? হ্যাঁ, না মা, শুধু আপনার শেখানোটা হারিয়ে না যায়। বিকেলে আদনান অফিস থেকে ফিরে একটু ক্লান্ত দেখাচ্ছিল। আমার ছেলের ঠিকমতো যত্ন নিচ্ছ না, মুখ শুকিয়ে গেছে। তুমি বলো, তোমার কি কি দরকার আমি মিস করছি, আমি লিখে রাখব। মা, নুসরাত আমার ওষুধ, ফাইল, খাবার সব মনে রাখে। আমি ক্লান্ত অফিসের জন্য, ওর জন্য না। ফারিহা বেগম এবার চুপ। নুসরাতের মুখে ছোট্ট হাসি ফুটল। সেই হাসি দেখেই শাশুড়ি বললেন, বউ হয়ে এত হাসাহাসি মানায় না। মা, আমি চেষ্টা করি ঘরের পরিবেশ হাসি খুশি রাখতে। তবুও কোথায় কমাতে হবে আপনি বললে খেয়াল রাখব। ভাবি, হাসলেও সমস্যা, না হাসলেও নাটক। সন্ধ্যায় ঈদের রান্নার সিদ্ধান্ত নিয়ে সবাই বসেছে। এই বাড়ির সিদ্ধান্তে তোমার কথা বলার দরকার নেই। ঠিক আছে মা, কিন্তু যে কাজটা আমাকে করতে হবে তার নিয়মটা আগে জানালে আমি ভুল করব না। মা, নুসরাত কাজ করবে অথচ সিদ্ধান্তে থাকবে না। ফারিহা বেগম প্রথমবার দীর্ঘশ্বাস ফেললেন। এতদিন ধরে তিনি যা বলেছেন, প্রতিটা কথাই যেন ফিরে এসে তাকে আয়না দেখিয়েছে। ভাবি তো পরের বাড়ির মেয়ে, এই বাড়ির কি বুঝবে? হ্যাঁ, তুমি তো পরের বাড়ির মেয়ে। নুসরাতের চোখ এবার সত্যিই ভিজে উঠল। এতদিন ধরে সে নিজেকে সামলেছে, কিন্তু এই কথাটা তার বুকের গভীরে গিয়ে লাগল। সে ধীরে বলল, মা, যদি আমি পরের বাড়িরই থাকি তাহলে এই সংসারের দায়িত্ব আমার একার ওপর দেবেন না। আর যদি আমাকে ঘরের মেয়ে ভাবেন তাহলে বিশ্বাসটাও দিন। ঘর নিস্তব্ধ হয়ে গেল। কথাটা এবার যুক্তি নয়, কষ্ট ছিল। ফারিহা বেগম প্রথমবার নুসরাতকে শুধু বউ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখলেন। মেয়েটা এতদিন জিততে চায়নি, সে শুধু নিজের জায়গা চেয়েছে। ফারিহা বেগম ধীরে উঠে নুসরাতের কাছে এলেন। আমি তোকে কষ্ট দিয়েছি, তাই না? কষ্ট পেয়েছি মা, কিন্তু আপনাকে হারাতে চাইনি। তুই পরের বাড়ির মেয়ে না, তুই এই বাড়ির বউ, আর আজ থেকে আমার মেয়ে।
আদনান চুপচাপ হাসল। ঘরের বাতাস নরম হয়ে গেল। বাইরে ঈদের চাঁদ উঠেছে। বহুদিন পর এই বাড়ির দেয়ালগুলোতে কোনো অভিযোগ নেই, শুধু একটা দীর্ঘশ্বাসের পর শান্তি নেমে এসেছে। কিন্তু দরজার আড়ালে তন্বী দাঁড়িয়ে আছে। সবাই মিললেও তার চোখে হিংসার আগুন পুরোপুরি নিভেনি। শুধু দেখল একটা মেয়ে অপমান দিয়ে নয়, সম্মান দিয়ে ঘরের জায়গা জিতে নিল। এই গল্প আমাদের শেখায়, সংসারে সব লড়াই চিৎকার করে জেতা যায় না। কিছু যুদ্ধ জিততে হয় ধৈর্য দিয়ে, কিছু উত্তর দিতে হয় প্রমাণ দিয়ে, আর কিছু মানুষের মন বদলাতে হয় সম্মান দিয়ে। নুসরাত কাউকে ছোট করেনি, সে শুধু প্রতিটি অন্যায় কথাকে নিজের ওজনেই ফিরিয়ে দিয়েছে। কারণ যে মানুষ নিজের সম্মান ধরে রাখতে জানে, তাকে অপমান দিয়ে হারানো যায় না। শাশুড়ি ভেবেছিলেন নতুন বউকে চাপে রাখলেই সে ভেঙে পড়বে, কিন্তু তিনি বুঝলেন সত্যিকারের শক্ত মেয়ে সে নয় যে মুখে মুখে জবাব দেয়। সত্যিকারের শক্ত মেয়ে সে, যে চোখে জল নিয়েও মাথা নিচু করে না। এই শিক্ষণীয় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর দ্বিতীয় পর্ব দেখতে চান, তাহলে কমেন্টে জানিয়ে দিন। আপনাদের ভালোবাসা পেলেই আসবে এই গল্পের পরের অধ্যায়।